আমাদের নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাব। প্রথমবারের মতো জামায়াতকে ছাড়াই বৈঠক করল ঐকমত্য কমিশন। সংলাপে সংবিধানের ৭০ অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি বিষয় একমত হয়েছে সব দল। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ১০০ করার ব্যাপারেও ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলছেন, সব বিষয় একমত হওয়া সম্ভব নয়, তবে দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদের ব্যাপারে আশাবাদী তিনি। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে বসে কমিশন। মধ্যাহ্ন বিরতিতে বের হয়ে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলে ঐক্যমতে পৌঁছেছে সব দল। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও সংসদে স্থায়ী কমিটির পদ নিয়ে ঐক্যমতে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। সেখানে যে স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন যে ৪টে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে ৪টার ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে, সে ব্যাপারে আমরা একমত হয়েছি। এর আগে বৈঠকে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে সহযোগিতা দেখাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি ও গণ অধিকার পরিষদ। ঐকমত্য কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকার জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। বৈঠকে ৩০টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী যোগ না দেওয়ার সমালোচনা করেন কেউ কেউ। কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মঙ্গলবার যোগ না দিলেও বুধবারের বৈঠকে যোগ দেবে জামায়াত। জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বুধবার ও বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐকমত্য কমিশন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টকসে জয়েন করবে। আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণ অভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। এদিকে ইরান ইসরায়েল সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সাথে মধ্যপ্রাচ্যের সংঘাত দমনের আহ্বান জানিয়ে এক হয়েছেন G7 নেতারা। ইরানি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ ২১টি মুসলিম দেশ। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত পুতিন ও এরদোয়ান। ইরান ইসরায়েলের সংঘাতের উত্তেজনা এবার G7 বৈঠকে। সম্মেলনে এবারের মূল আলোচ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সংকট, কিন্তু ইসরায়েল ইরান হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আলোচনা নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধ বন্ধে ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়েন ট্রাম্প।
সম্মেলন শেষ না করেই দেশে ফিরেন ট্রাম্প। পরে ফরাসি প্রেসিডেন্ট নিশ্চিত করেন ইরান ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তেল আবিব যুদ্ধবিরতি কার্যকর হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান ইসরায়েলের সাথে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান, তা একটি ভালো দিক। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। ইরান এবং ইসরায়েলের মধ্যে গেল 4 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলেছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্ব হয়তো সংঘাত বন্ধের আলোচনা করবে, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যাবে। ইসরায়েল পরমাণু যুদ্ধ উস্কে দিচ্ছে। এদিকে খোলা চিঠিতে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সহ 21টি মুসলিম দেশ। মাসুদ রানা, নিউজ 24। ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের মন্তব্যকে আগুনে ঘি ঢালা বলে নিন্দা জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এমন মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ট্রাম্পের সমালোচনা করে বলেন, আগুন উস্কে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করবে না, বরং সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে। এ সময় ইরান ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই, সময় মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। লন্ডনের বৈঠকে ইতিবাচক উল্লেখ করে নির্বাচন নিয়ে সব পক্ষকে ধৈর্য ধরারও আহ্বান জানান আমির খসরু। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। আমি মনে করি সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার, যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশেও পড়বে এর নেতিবাচক প্রভাব। সমস্যা হতে পারে তেল, গ্যাস, সার আমদানিতে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এখনই বাড়ানো হচ্ছে না জ্বালানি তেলের দাম। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। ইরান ইসরায়েল যুদ্ধ এখন গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা। দুই পরাশক্তি কেউ কাউকে ছাড় দিচ্ছে না, ফলে সারা বিশ্বে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। এই যুদ্ধে বাংলাদেশের উপর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সকালে সচিবালয়ে এই বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে আশঙ্কা অর্থ উপদেষ্টার। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রি করছে, ডেফিনেটলি আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি যদি বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। অর্থ উপদেষ্টা জানান, এখনো বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে সমীকরণ পাল্টে যেতে পারে, তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ পরিস্থিতি যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছি ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে, কিন্তু ভবিষ্যৎ যখন আমরা যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে।
তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শেয়ারবাজার কেলেঙ্কারিতে এবার ফৌজদারি মামলার আসামি হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রতারণার মাধ্যমে শেয়ার বাজার থেকে 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট 15 জনের নামে মামলা করেছে দুদক। প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। সাকিব আল হাসান 2022 সালে বাতিল হলেও 2018 সালে সাকিবের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি হয় দুদকের। এবার সেই দুদকের মামলাতেই আসামি হলেন খোদ এই বিশ্বসেরা অলরাউন্ডার। হ্যালো 106। শেয়ার বাজারের বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে প্রায় 257 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ এই মামলায় নাম আছে আরও 15 জন আসামির। জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা 1 সহ 15 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়, মামলার মূল আসামি আবুল খায়ের ওরফে হিরু শেয়ার বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং তার এই কারসাজির অংশ হিসেবে সাকিব আল হাসান কয়েকটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড, এই তিনটি কোম্পানির শেয়ারে তিনি বিনিয়োগ করেছিলেন এবং এই বিনিয়োগ কার্যক্রম যেটা ছিল সেটা ম্যানিপুলেট করা হয়েছে। মার্কেট ম্যানিপুলেশনের সাথে তিনিও সম্পৃক্ত ছিলেন। এদিকে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী 22 জুন সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে তলব করেছে দুদক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। নিজ দলের নেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। এ সময় সাংগঠনিক কার্যক্রম থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাবের কল রেকর্ড ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি মিথ্যা প্রমাণ করতে উক্ত নারীকে আবার চাপ প্রয়োগ করেন তুষার। পরে ওই নারী অভিযোগ করেন এনসিপির শীর্ষ নেতাদের কাছে। এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে এই কল রেকর্ড। এতে শোনা যায় এনসিপি নেতা সারোয়ার তুষার তারই দলের এক নারী নেত্রীকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিচ্ছেন। এই রেকর্ড ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে সামনে আসে আরেকটি রেকর্ড। নতুন রেকর্ডে সারোয়ার তুষার এবার চাপ প্রয়োগ করেন ওই নারীকে। তুমিও জানো, আমিও জানি, এই ভয়েস আমাদের, এই ছবি আমাদের, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমার নাম উল্লেখ করেন এবং আমার ছবিটাকে এক ধরনের ব্লার করে দেওয়া হচ্ছে, সেখানে আমি সামনে এসে কথা বলাটা যৌক্তিক কিনা, সেটাতে আরো আমরা ধরা খাবো কিনা, এটা জাস্ট একটু বুঝে দেখো। এটা তোমার সমস্যা একা, এটা আমারও সমস্যা। আপনি যদি এটা 3-4 লাইন লিখে দেন, পুরো জিনিসটা একদম মাঠে মারা পড়বে। পরে বিষয়টি দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। শুধুমাত্র আমি যে এই সিচুয়েশনে এনসিপিতে পড়েছি তা না, আরো কয়েকজন মেয়ে এটা মানে তুষারের শিকার, কিন্তু তারা কেউ বলে নাই, তারা কেউ সামনে আসতেছে না। বাট আমি জানতে পারতেছি, আমাকে কয়েকজন বলতেছে আপু আপনি একা না, আরো কয়েকজন মেয়ে আছে, কিন্তু তারা কেউ মুখ খুলছে না। আমি খুব ডাউন ফিল করতেছি ভাই, আই এম সরি। আমি স্পিচলেস। আমি কি বলবো, আমার কিছু বলার নাই ভাইয়া। শেষমেশ নৈতিক স্থলনের অভিযোগে সারোয়ার তুষারকে 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতেও বলা হয়েছে তাকে। এমন অবস্থার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোনো অপরাধ করেননি দাবি করে বলেন সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং এর শিকার হয়েছেন তিনি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ সময় নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছেন বলেও জানান তুষার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। তীব্র গরম দাবদাহের পর অবশেষে বৃষ্টির দেখা। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে
বজ্র মেঘ। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। টানা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে সারা দেশে একরকম গরম কমলেও টানা বৃষ্টিতে কিছু কিছু অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা সহ দুর্ভোগ। আবহাওয়া অফিস বলছে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আমরা লাইফগার্ডরা সকাল 7টা থেকে আমরা টুরিস্টদেরকে সতর্কতা করতেছি পানিতে না নামার জন্য। লাইফগার্ড আমাদের বলতেছে, বাট আমরা অত দূরে যাচ্ছি না, আমরা সেটা মেইনটেইন করছি। টানা বৃষ্টিতে ডুবে গেছে খুলনার 2/3 এলাকা, যেখানে স্বস্তির বৃষ্টি অস্বস্তি বাড়িয়েছে নগরবাসীর। প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বিপণী বিতান ও সরকারি বেসরকারি দফতরের সামনের রাস্তাগুলো পানির নিচে। ড্রেনের ময়লা পানিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। মানুষ পাল্টে আমাদের সবকিছু পরিবর্তন হয়, রীতি পরিবর্তন হয়, কিন্তু খুলনা শহরের পিটিআই মোড়ের পানি বা খুলনা শহরের যে জলাবদ্ধতা, এটার কোনো পরিবর্তন হয় না। বিশেষ করে এই রাস্তাটা বৃষ্টি হলেই ভরে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে 7 দিন চলতে পারে। এখন যে পার্টে আছে এটা খুলনা বা সারাউন্ডিং গ্যাঞ্জেটিক বলি আমরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এবং এটা হয়তো আরো একটু উত্তর পশ্চিম সরে যাবে। এটা যদি আরো স্টেবল হবে মনে হচ্ছে, সেক্ষেত্রে বেসিক্যালি আগামী এর প্রভাবে বৃষ্টি হবে। এটা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আব্দুল্লাহ মামুন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।